কাছ থেকে আমরা ঠাকুরের কথা শুনবো। আমি সদ্য দাদাকে অনুরোধ জানাচ্ছি 7টা 35 মিনিট, অর্থাৎ 40 মিনিট আপনাকে ঠাকুরের কথা বলতে হবে। 7টা 35 পর্যন্ত। জয় গুরু। সদ্য দীপক সিংহ জয় গুরু, দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ অবিন্দ দাদা, এবার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আমার ঋত্বিক দেবতাগণ এবং অনলাইনে উপস্থিত অন্যান্য পাঞ্জাধারী কর্মী, দাদা মা, সবাইকে আমার প্রণাম, সশ্রদ্ধ রাহ, জয় গুরু। মানে 40 মিনিট ধরে বলার মতন আমার অতটা ক্ষমতা হয়তো নেই, অতটা জানাও নেই। তবুও প্রিয় পরমকে ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করছি। তাকে নিয়ে ঠাকুরকে বলছি প্রতিনিয়ত, হে ঠাকুর তুমি তোমার মতন করে তুলো আমাকে। যাই হোক, এই দাদা 18 খাই সৎসঙ্গ বিহারে কিছুদিন আগে আসছিলেন, সঞ্চালক দাদা। আমি কোর্টে যাচ্ছিলাম, খুব ব্যস্ত ছিল। কোর্টে আসলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হয়। দাদা দৌড়ে দৌড়ে বলছে, দীপক ভাই একদিন আলোচনা করতে হবে। আমি ঠিক আছে দাদা, আলোচনা পারি না, তবু আপনি বলছেন, আমি অবশ্যই চেষ্টা করব। আসলে আমরা জানি যে আমরা সবাই এক আদেশে চলি, এক আদেশে চলেন যারা, তাদেরই নিয়ে সমাজ করা। একজন দাদা তিনি আমাকে বলছেন, এই তার আদেশ রক্ষার্থে আমি আজকে আপনাদের মাঝে। যাই হোক, চারিদিকে ডিপি ওয়ার্কস এর কাজ চলছে। আমাদের উত্তরবঙ্গ সফরে আশা করি আপনাদের ওখানেও পরম পূজ্যপাদ অবিন্দ দাদা গেছেন, আমাদের এখানেও এসেছেন। আসার পর ডিপি ওয়ার্কস একটা গতি পেয়েছে। আর সত্যি কথা বলতে, ডিপি ওয়ার্কস আমি আগে করতাম, কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ তেমন আমার ছিল না। একটি মন্দির তৈরি করতে করতে এই দিকটা যেন আমি একটু নজর কমই দিয়েছিলাম। সৎসঙ্গ ঠাকুরবাড়ি দার্জিলিং একটা রিনোভেশনের বড় কাজ হচ্ছিল পাহাড়ের বুকে। পাহাড়ে আমাদের মন্দির নেই, এই প্রথম মন্দির আচার্যদেব তিনি নিজেই এই বাড়িটি নিয়েছেন। গ্যাংটকেও আমাদের হচ্ছে পাহাড়ের বুকে। নেপালি ভাষাভাষী মানুষদের আমরা তেমন দীক্ষিত করে তুলতে পারিনি। তো ওই কর্মে একটু ব্যস্ত থাকাতে, মন্দিরের কনস্ট্রাকশনে একটু ব্যস্ত থাকাতে, ডিপি ওয়ার্কসে আমি একটু একটু আমার দ্বারা যে সক্রিয়তা যেমন দরকার ছিল তেমনটা কম ছিল। পরম পূজ্যপাদ অবিন্দ দাদা আসার পর তিনি বলছেন যে, দীপক ভাই এটা তো হলো, কিন্তু আসল কাজই ডিপি ওয়ার্কস, এটাতে করতেই হবে। আমি কাতর ভাবে সেদিনকে অপরাধ বোধ ফিল করছিলাম। তিনি বারবার বলছেন যে এটি কিন্তু প্রধান কাজ দীপক ভাই, এটাতে কিন্তু ঝাঁপ দিতে হবে, এটাতে ঝাঁপ না দিলে কিন্তু আনন্দটা পাবেন না, আপনি লেগে পড়ুন। আমি সঙ্গে সঙ্গে, মন্দির যেহেতু কমপ্লিট, আমি তার কথায়, তিনি সুযোগ করে দিলেন যেহেতু ডিপি ওয়ার্কসে, আমি অন্তত আগে যেমন হয়েছিলাম কি ছিলাম জানি না, সক্রিয়ভাবে একটু অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করতেই চলে আসলো নতুন ফিচার্স। এই অ্যাসাইন করার একটা নতুন ফিচার চলে আসলো, বিভিন্ন লিস্ট পাওয়া গেল। যে সমস্ত মানুষেরা একদিন হলেও ইষ্টভীতি প্রদান করেছে ফিলান্থ্রপি অফিসে, একদিন হলেও বা একবারের জন্য হলেও, 1 মাসের জন্য হলেও, তাদের সমস্ত ডাটাগুলি এসেছে আমাদের নতুন করে। এই ডাটাগুলো অ্যাসাইন করা হয়েছে। আপনাদের ওখানেও যদি এই কাজটা হয়ে থাকে বা হয়েছে, তাহলে দেখবেন আপনারা নতুন লিস্ট পাবেন ইতিমধ্যে ফিল্ড ওয়ার্কস এর মাধ্যমে। এই লিস্ট গুলো দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া এবং তাদেরকে ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়া। এই কাজটা আপনাদের ওখানে হয়েছে কি, আমি একটু জানতে চাচ্ছি, একটু হয়েছে আপনাদের ওখানে এটা নতুন ফিচার হ্যাঁ দাদা, এসেছে হয়েছে দাদারা? হয়েছে আগে হয়েছে। হয়েছিল, হয়েছে। এবং আপনাদের এই লিস্টটা কি বানানো হয়েছে? যে রিসেন্টলি যে লিস্টটা পাঠানো হয়েছে, লিস্টটা এখনো বোধহয় বানানো হয়নি, উইশ লিস্ট করে এটা প্রিন্ট দেওয়ার কথা, হচ্ছে কাজটা? হ্যাঁ হয়েছে, কিন্তু কিছুটা বাকি আছে, মানে পুরোটাই হচ্ছে না এখনো বলতে, মানে হচ্ছে। আমাদের এখানে বাস তিনটে বাস পিনকোড, বাস বাস। তিনটে পিনকোডের মধ্যে 2টো পিনকোড কমপ্লিট হয়েছে, একটা পিনকোড হচ্ছে কাজ। খুব ভালো, খুব ভালো। এবারে আমি যেই উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমি এর আগে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিলই না আমার। ওই এখানে একবার যেতে হতো, এমনি 2 জন গুরু ভাইয়ের বাড়িতে যেতাম, এরকম।
এইবারে যখন দার্জিলিং পুরো জেলায় পূজ্যপাদ অবিন দাদা রবিদার মাধ্যম দিয়ে, একজন শ্রদ্ধ রবিদার মাধ্যম দিয়ে তিনি খবর পাঠালেন যে দীপক দা আপনাকেই মেনলি এক্সেসটা দেওয়া হবে, আপনি মিটিং এ যুক্ত থাকবেন, তারপরে সবাইকে এক্সেস দেওয়া হবে, আপনি লিস্ট পাঠাবেন। আমি যুক্ত হলাম পূজ্যপাদ অবিন দাদার আশীর্বাদে। যুক্ত হওয়ার পর দেখলাম যে প্রচুর ছেলে মেয়েকে আমাদের একটা মন্দিরে আনতে হলো, আমাদের শিলিগুড়ি সৎসঙ্গ বিহারে প্রচুর ছেলে মেয়েদের আনতে হলো, কারণ অনেক বড় কাজ তো। তো অনেক ছেলে পেলে আমরা আনলাম মন্দিরে, সব ইয়াং জেনারেশনদের, টিনেজার্স, যারা কেবল সদ্য মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল, এরকম ছেলে মেয়েদের প্রচুর একত্রিত করতে হলো, প্রায় 50-60-এরও বেশি। তাদের ল্যাপটপ নিয়ে তারা আসলেন। আমি অবাক হচ্ছি যে আমি তাদের সাথে কিছুদিন মেশার পর, 2-3 দিন মেশার পর আমার চোখে জল এসেছে যে হে ঠাকুর, হে দয়াল, আমি এদের সাথে কেন আগে মিশতে পারিনি, এদের সাথে কেন আমার আগে একাত্মবোধ হয়নি, এদের সাথে কেন আগে আমার এই ইন্ট্রোডাকশনটা হয়নি, প্রেম ভালোবাসাটা হয়নি। তারা এই বয়সে ঠাকুরকে এত ভালোবাসে, এই বয়সে ঠাকুরের প্রতি এত সেন্টিমেন্ট, এই বয়সে পরম পূজ্যপাদ অবিন দাদার প্রতি গভীর প্রেম আমার কিন্তু ছিল না, আমার যখন তাদের মতন বয়স ছিল। আমি নিজেকে অপরাধ বোধ ফিল করছিলাম যে আগে কেন এই কাজটাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি। গতকাল আমাদের শিলিগুড়িতে একটি বড় সৎসঙ্গ হলো, সেই সৎসঙ্গেও আমি বলেছিলাম যে এই সমস্ত পুণ্য আত্মা বাবা মায়েদের আমরা প্রণাম করি, যারা ছেলে মেয়েদের সবাইকে এই পরম পূজ্যপাদ ও আচার্যদেব, পরম পূজ্যপাদ ও অবিন দাদার এই ডিপি ওয়ার্কসের কাজে সংযোজন করে দিয়েছেন। আমরা সেই সমস্ত বাবা মাদের প্রণাম করি। কেন করি জানেন? আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, কালুচিতে আমার ক্রিমিনাল প্র্যাকটিস বেশি, তো আমি দেখতে পাচ্ছি চেম্বারে কি ধরনের মানুষরা আমাদের কাছে আসেন। এনডিপিএস বলে একটা কোড আছে, যে কোর্টের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে নেশাজাত দ্রব্য, ড্রাগস, বিভিন্ন অ্যালকোহল, এগুলো যাতে বিক্রি না হয়, এই কোর্টের এটা উদ্দেশ্য, এবং মানুষ যাতে এটাতে আসক্ত হয়ে না পড়ে। আপনারা বিশ্বাস করবেন, কোর্ট করে, আইন করে, জেলে পড়ে এই 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 যে অপরাধটা, এই যে অপরাধ প্রবণতার ইচ্ছাটা, এটাকে কমানো যায়নি, বরঞ্চ দিনের পর দিন মামলা সংখ্যা বেড়েই যাচ্ছে। আমি আজকে প্রায় 12 থেকে 13 বছর হচ্ছে আমি কোর্টে প্র্যাকটিস করছি। বিং এ 12-13 বছর এক্সপিরিয়েন্সে দেখেছি যে আগে যে পরিমাণে মামলা ছিল এখন আরো বেড়েছে। জেলগুলোর নাম দিয়েছি আমরা সংশোধনাগার, কিন্তু আদৌ ওখানে মানুষের চরিত্র, মানুষের ব্যবহার, মানুষের অপরাধ প্রবণতার ইচ্ছা, সেগুলো কমেছে কিনা আমার জানা নেই। আমার 13 বছর প্রফেশনাল লাইফে আমি মনে হয় না 2-1 জন, 4-5 জন ছাড়া বাকিদের অপরাধ প্রবণতাটা থেকে আমি তাদের একদম বিরত রাখতে পেরেছি। গতকাল চেম্বারে এক 2 দাদা ভাই আসলেন, তারা আপন দাদা ভাই, বললো আমাদের বোনরা আসবে, উকিল বাবু, দীপক দা আপনি একটু বুঝিয়ে বলবেন তো বোনদের, আমরা যখন বোনদের বিয়ে দিই আমাদের অনেক সম্পত্তি নষ্ট করে এবং খুব কষ্ট করে আমাদের অর্থ দিয়ে এই বোনদের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন ওরা সম্পত্তির ভাগ চাচ্ছে সমান সমান। দাদা আমাদের সমান সমান দিয়ে দিলে আমাদের ছেলেমেয়েরা কি খাবে, অথচ বোনরা ওয়েল সেটেলড, তাদের ভালো জায়গায় বিয়ে দিয়েছি, দাদা একটু বুঝিয়ে বলবেন আমাদের হয়। হ্যাঁ ঠিক আছে, আসুক। আসার পর দেখলাম যে হ্যাঁ ওরা 2 ভাই, কিন্তু বোনের সংখ্যা 6। এই 6টা বোনকে বিয়ে দিয়েছে এই 2 ভাই মিলে। তা আমি অনেকভাবে বোনদের বুঝালাম বা চেষ্টা করলাম যে দেখুন 2 ভাই মিলে তো আপনাদের 6টা বোনের দায়িত্ব নিয়েছে, বাবাও এক সময় ছিলেন না, বাবা চলে গেছেন, তারপরেও আপনাদের বিয়ে দিয়েছে। বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তোমার দাদা ভাইরা কিছুটা বেশি যাচ্ছে, কিন্তু তোমাদের একদম নিঃস্ব করে দিতে যাচ্ছে না, কিছুটা দিতে যাচ্ছে। তুমি কি কিছুটা দিতে পারো তাদের? বলছে না, বাবা সন্তান তারাও, বাবার সন্তান আমরাও, সমান সমান, 1 ইঞ্চি আমরা কম নিব না, আর 1 ইঞ্চি তাকে বেশিও দিব না। আমরা সমান সমান না, আইনে কি তাই বলা আছে? আলামে আইনে তো তাই বলা আছে, কিন্তু মানবিকতা আর আইনে, ভালোবাসা আর আইনে এটা কিন্তু বলা নেই। তোমারই তো দাদা, তুমি দেখো না ওরা তোমার কাছে ভিক্ষা চাচ্ছে, তুমি কি দিতে পারো না? বলছে না, পারি না। দুটো জগৎ, একটা ইষ্ট জগৎ, একটা ইষ্ট ছাড়া জগৎ। আমি এদের জিজ্ঞেস করলাম তোমাদের কুলদেবতাকে, তোমাদের দীক্ষা কি হয়েছে? বলছে এইসব শাস্ত্র জ্ঞান তোমার কাছে নিতে আসেনি ভাই,
তোমার কাছে প্রবলেম সলভ করতে এসেছি, দাদারা ডেকেছে তাই আসলাম। তুমি কি ভাগ করে দেবে না আমরা কোর্টের দ্বারস্থ হব? তাই জন্য আপনাদের দাদা মায়েদের বিশেষ করে অনুরোধ করছি, ছেলে মেয়েদের সন্তানদের ছোট থেকে কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস, ছোট থেকে মন্দিরে পাঠাতে হবে। আচার্য সঙ্গ করাতে হবে, পূজ্যপাদ অবিন দাদার সঙ্গ করাতে হবে, বিজ্ঞ সঙ্গ করাতে হবে, ডিপি ওয়ার্কসের এই করাতে হবে। এই কথাগুলো কেন বললাম জানেন? এই এনডিবিএস এর কথা আর এই 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 ভাইদের গল্পটা কেন করলাম জানেন? এই গল্পটা করলাম, ওই যে বললাম আপনাদের যে ডিপি ওয়ার্কস করতে গিয়ে আমাদের 60-70টা ছেলে মেয়েদের একসাথে করতে হয়েছে। তার মধ্যে আমি পেয়েছিলাম 3 জন দাদা ভাই, 2জনই আসতো। ওরা সারাদিন কাজ করে রাত্রে মন্দিরেই থাকতো। এইভাবে 10 দিন ওদের রাখা হয়েছিল মন্দিরে। এই 2জন দাদা ভাইকে আমি লক্ষ্য করেছিলাম তখন। এক বোন এই ঘরে বসে, কারণ মেয়েরা এক ঘরে বসাতাম আমরা ল্যাপটপ নিয়ে, ছেলেদের আরেক ঘরে বসাতাম। তো এক বোন আমি ওই পাহারা দিতে হয়, আমরা যেহেতু একটু ওদের থেকে বয়সে বড়, আমাদের উপরই একটু ওদের দেখতে হয়, ছোট ছোট বাচ্চাদের কিছু, কখনো জল খাবো, যাই হোক। তো এক বোন এক দুপুরে বলছে যে, আমাকে বলছেন যে দীপক দা আমার দাদাকে একটু ডেকে দিবে। আমি দাঁড়া দিচ্ছি। ওনার দাদাকে ডেকে দেওয়া হলো। দাদার নাম মেবি রোহিত, ঠাকুরদাস দার ছেলে মেয়ে তারা। রোহিতকে ডেকে দেওয়া হলো। রোহিত আসলো। এবারে বোন জিজ্ঞেস করছে, দাদারে ওষুধ খেয়েছিস? তুই ওষুধটা খেয়ে নে যদি না খেয়ে থাকিস। তো দাদা বলছে, না ও আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম, আমি ওষুধটা খাচ্ছি। তিনি সঙ্গে সঙ্গে ওষুধ খেলেন। আর এক বোন, সে চলে যায়, ওর ভাই মন্দিরেই থাকে। তো তাকে যাওয়ার আগে সেই বোন ভিডিও কলে তার মাকে দেখাচ্ছে যে, এই যে দেখো ভাই কাজ করছে, ভাই ঠিক আছে। এই বোনদের এত চিন্তা ভাইদের নিয়ে, যে কখন খাচ্ছে, কি ঘুমাচ্ছে কিনা, জামাগুলো চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। মানে যেহেতু 10 দিন এখানে থাকছে, কোথায় কাপড় টাপড় কাচবে, ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা এবার অন্য জামা নিয়ে আসছে, সেগুলো পরিয়ে দিয়ে তাদের নোংরা জামাগুলো নিয়ে যাচ্ছে, মাকে দিচ্ছে, আবার ধুয়ে পরিষ্কার করে এনে দিচ্ছে। ভাই ওষুধ খাচ্ছে কিনা সেটা চিন্তা করছে। আর এরা চিন্তা করছে, আমাকে বলছে, দাদা আমার বোনরা এত দূর যাবে, ওরা কি করে যাবে দাদা, একাকি যাবে? বললাম, না আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, আমরা দাঁড়া। তো দুটো চিত্র দুরকম। চেম্বারের এক চিত্র যেখানে বলছে এক চারা না, এক নোয়া পোষা ছাড়া যাবে না, সে আমার ভাই হতে পারে, আমাদের বিয়ে দিতে পারে। ওই পুরনো গল্প আপনার কাছে উকিল বাবু আমরা শুনতে চাই না। ধর্ম কথা, আমার ইষ্ট দেবতাকে, কুলগুরুকে, সে কথা আমি শুনতে চাই না। আমি চাই আমার সম্পত্তিটা, সেটা কি আপনি দিতে পারবেন? আর সেখানে আরেক ভাই বোন বলছে যে, আমার দাদাকে একটু ডেকে দেবে, সে ওষুধ খেয়েছে কিনা, তার জীবনটা ঠিক আছে কিনা, তার জামাগুলো নোংরা হয়েছে কিনা, সেগুলো আমি মার কাছে দেব। দুটো চিত্র। আমরা কোন চিত্র চাই? আমরা ওই ডিপি ওয়ার্কসের ওই চিত্রটা চাই। একটি ভাই বোনের ওই মেল বন্ধুটা চাই। কারণ আমরা সবসময় থাকবো না, রেখে যাব তাদের। আমি সবসময় থাকবো না, আমি আমার সন্তানদের রেখে যাবো এই 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 সমাজের বুকে। রেখে গেলে কিভাবে রেখে যাব? ভাই বোনদের মধ্যে ক্যাচাল ঝগড়া করে দিয়ে রেখে যাব, না তাদের একজন সঠিক মানুষ যেমন ঠাকুর চেয়েছেন তেমন যাবো? এরকমটা কেন হলো জানেন? এদের ছিল ইষ্ট, আর এই কালকে যারা চেম্বারে ছিল ওদের ছিল না ইষ্ট। ওদের ইষ্ট নেই বলে এরকম হয়েছে। আর এদের ইষ্ট আছে বলে এরা এরা একজনকে খুশি করতে চায়, সেটি হচ্ছেন প্রভু। আর ওদের খুশি করার কাউকে নেই, ওরা নিজেরা খুশি হতে চায়, তাই এই অবস্থা। আর একটা ঘটনা বলি। কিছুদিন আগে এটি আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি। ঘটনাটা অদ্ভুত। একজন মা কাতরে কাতরে তার ছেলেকে বলছেন যে, বাবা, বাবা মানে ছেলেকে সম্বোধন করছেন যে, বাবা তোমার বাবা মারা গেল, তুমি কি চলে আসতে পারবে? তুমি বিদেশে আসো, তুমি চলে আসো। তো এই যে বাবা চলে গেলেন এবং ছেলেকে মানে খুব কাতর কণ্ঠে নিবেদন করছেন যে, তুমি চলে এসো বাড়িতে। এই কথাটার পরিপ্রেক্ষিতে আগে একটা গল্প আছে। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে এইরকম। একজন মা তার সন্তানকে খুব ভালোবাসেন। তিনি প্রার্থনা করছেন যে তার সন্তান যেন বড় ধরনের চাকরি করে, পারলে বিদেশে চাকরি করে। ঠিক তাই হলো। ছেলে বড় হলো, খুব বড় চাকরি করলো। ভারতবর্ষে তার মন টিকছে না, তিনি বিদেশে গেলেন, অনেক অর্থের মালিক হলেন, ভালো চাকরি পেলেন। তিনি বিদেশে চলে গেলেন বাবা মাকে ছেড়ে। মা একদিন বলছেন যে, তোর বাবা খুব অসুস্থ, বাবারে কিছু উম অর্থ করি, বলে অর্থ করি, আরো কত লাগবে আমি পাঠাচ্ছি, তুমি ভালো জায়গায় চিকিৎসা করো। মা বলছেন, না রে বাবা, তোর বাবা তোকে দেখতে চাচ্ছে, তোর বাবার ইচ্ছা ছেলেকে একটু দেখবে, তুই একটু আসবি। বলছে, না মা,
জানো তোমাকে একটা খুশির খবর দিই, গতকাল আমার আরো প্রমোশন হয়েছে, আমি যত মাইনে পেতাম তার ডবল হয়েছে, আমি খুব ভালো জায়গায় আছি মা বিদেশে, আমি তোমাকে আরো অর্থ পাঠাচ্ছি, বাবার চিকিৎসাটা ভালোভাবে করো। চিকিৎসা চলছে, বাবা মৃত্যুশয্যা প্রায়, বাবা শেষ সময়ে বলছেন, ওগো আমি চাই চলে যাওয়ার আগে ছেলেকে একবার দেখতে। আবার মা টেলিফোন করছে ছেলেকে যে বাবা তোমার বাবা তোমাকে দেখতে চাচ্ছে, তুমি চলে এসো। ছেলে বলছে না মা, এই জাস্ট আমার ডবল হলো মানে বেতন, এখন তো কোনো মতেই না, তুমি তুমি বাবাকে কেয়ার করো। বাবা চলে গেল, চলে যাওয়ার আগে বাবা তার স্ত্রীকে বলে গেলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে সে যাতে মৃত্যুর পরে আমার অন্তত শেষ কার্যটা করে। এটার জন্য মা আবার টেলিফোন করলেন ছেলেকে এবং ছেলেকে বলছেন যে তুমি চলে এসো, অন্তত বাবার শেষ ইচ্ছা এটা যে বাবা চলে গেলেন, তুমি তার শেষ কৃতকার্যটা বাবা করো। ছেলে বলছেন মা তোমাকে একটা কথা মনে করে দিই, মনে পড়ে সেদিনের কথা যেদিন আমার বাড়িতে ঠাকুর দাদা মারা গেছিলেন, তুমি সেদিন আমাকে স্কুলে পাঠিয়েছিলে, তুমি বলেছিলে যে চলে গেছে চলে গেছে, তাকে নিয়ে চিন্তা করে লাভ নেই, তুই স্কুল যা বাবা, তোকে অনেক বড় মানুষ হতে হবে, তোকে অনেক বড় কিছু হতে হবে। মা মনে পড়ে আমার ঠাকুর দাদা মারা গেছিল, তুমি সেদিনও আমাকে স্কুলে পাঠিয়েছিলে, আমি মা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গেছিলাম, দেখো আজকে অনেক বড় মানুষ হয়েছি, বিদেশে আছি, প্রচুর অর্থ করি আমার মা, তুমি বাবার শেষ ইচ্ছাটুকু রাখতে পারলাম না, তুমি বাবাকে ভালোভাবে সম্পূর্ণ মানে তার তার শেষ ক্রিয়াদি, শেষ কৃতকর্ম পরলৌকিক কর্ম তুমি সম্পূর্ণ করো মা, আমি যেতে পারছি না মা, আমি রাখছি। আমাদের সবার দশা যাতে এটা না হয়। আমি তো ঠাকুর ঠাকুর করছি, আমি তো মন্দিরে যাচ্ছি, ঠাকুরের দুবেলা প্রার্থনা করছি, দুবেলা কীর্তন করছি, সৎসঙ্গ হলে দৌড়ে ছুটে যাচ্ছি, ছেলে মেয়েদের সেই তথাকথিত একটা ব্যাগের বই, ব্যাগের বোঝা দিয়ে, দুই একটা মাস্টার মশাই দিয়ে কি পণ্ডিত্য বানাচ্ছি জানি না, তবে আমার দশা যাতে শেষে এরকম না হয়, এই মার মতন যাতে কাতরাতে না হয়, যে বাবা তোর বাবা শয্যাশায়ী, একটু আয় ছুটে আয়। পূজ্যপাদ অবিন দাদা পাহাড়ের বুকে, তিনি পাহাড়ে দাঁড়িয়ে আছেন, এক অভূতপূর্ব পরিবেশে, সমস্ত নেপালি মানুষদের ভিড়, অদীক্ষিত মানুষেরা নিবেদন করছেন, এরকম এক পরিস্থিতিতে একজন আবেগপূর্ণ হয়ে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের খুব বিশিষ্ট একজন মানুষ, তিনি হঠাৎ, স্বপনদা নাম, তিনি হঠাৎ পূজ্যপাদ অবিন দাদাকে নিবেদন করলেন যে আগে আমাদের ওখানে একটি বৃদ্ধাশ্রম আছে, আপনি যদি যান খুব ভালো হয়। পূজ্যপাদ অবিন দাদা শুনে বললেন, শুনেন দাদা, আমার বৃদ্ধাশ্রম খুব একটা ভালো লাগে না, আমার অনাথ আশ্রম ভালো লাগে, আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা আমাকে বলবেন না, অনাথ আশ্রম হলে আমি যেতাম, আর ওই বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি সৎসঙ্গ করবেন। আচ্ছা শুনুন, কেন যাব না জানেন বৃদ্ধাশ্রমে, বা কেন ভালো লাগে না জানেন? এই বৃদ্ধাশ্রমের, আজকে যারা বৃদ্ধাশ্রমে আছেন তারা কোনো এক সময় তাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারেনি, তাদের মানুষ করার কায়দাটাই হোক বা যে করেই হোক, তারা মানুষ করতে পারেনি বলে আজকে বৃদ্ধাশ্রমে। ওই জন্য দাদা প্লিজ আপনি গিয়ে ওখানে সৎসঙ্গ করবেন, আমি আপাতত ওখানে যাচ্ছি না, কোনোদিন মন চাইলে যাব, কিন্তু আমার অনাথ আশ্রম ভালো লাগে। তাহলে বুঝুন আমরা কেমনটা চাই, কেমনটা দরকার আমাদের। আমি কোর্টে আছি বলে বলছি, এত 498, এত মেনটেন্যান্স এর মামলা, এত মানে বনাবনি নেই, হানাহানি মারামারি কাটাকাটির এত মামলা, এগুলো কেন হচ্ছে? সঠিক মানুষ তৈরির অভাবে হচ্ছে। আচার্যদেবের কাছে আমি বসে আছি, একজন এই 27-28 বছরের যুবক, তিনি প্রণাম করতে আচার্যদেব বললেন, এই তোর যখন ভীমরতি ধরেছিল, তুই যখন এলোমেলো হয়ে গেছিলি, তোর যখন আর মস্তিষ্কে কিছু কাজ করছিল না, তুই আমার কাছে ছুটে আসলি না কেন? তুই আমার কাছে ছুটে আসলি না কেন? উনি বলছেন আগে আসতে পারেনি, বলে না, তোর যখন তুই এলোমেলো ভাবে চলছিলি, বুঝতে পারছিস না কি করবো, তোর উচিত ছিল আমার কাছে ছুটে আসা, এইখানে এসে বসা, এখানে মানে তার পাশে নাট মণ্ডপে বসা। তাহলে আমার যখন দিকভ্রষ্ট হবে, আমার যখন মতিভ্রম হবে, এবং আমার ছেলে মেয়েদের যখন দেখবো একটু এলোমেলো চলছে বা এলোমেলো হচ্ছে, আমারও উচিত তাদেরকে নিয়ে আচার্য সঙ্গ করা, দেওঘরে ছুটে যাওয়া। এই কালকেই এই ডিপি ওয়ার্কসের ছেলে মেয়েদেরকে বলা হলো, সুন্দর করে সৎসঙ্গের পর বলা হলো যে এই
সব থেকে আপন কে? অনেকজন বলতে পারলো, অনেকজন বলতে পারছে না। কেউ বলছেন গুরু, কেউ বলছেন ঠাকুর, যেরকম ভাবে বলে। আমরা বললাম আচার্যদেবের কথা, যে শোন, সব থেকে আপন তো গুরু তো অবশ্যই, তিনি আপনের থেকেও আপন, কিন্তু আরো একজন আপন আছে যাকে আমরা সবকিছু শেয়ার করতে পারি। তারা কারা? সব থেকে আপন হচ্ছে বাবা এবং মা। তারা কোনোদিনও সন্তানের কল্যাণ চায় না। তাই যদি বন্ধু হয়, বান্ধবী হয়, বা সকল কথা শেয়ার করতে হয়, সেটি শেয়ার করতে হবে বাবাকে এবং মাকে। এবং তারও কঠিন কথা শেয়ার করতে হবে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, গুরু পরিবার এবং আমাদের পূজ্যপাদ গোবিন্দ দাদাকে। তারা সবাই বলছে হ্যাঁ হ্যাঁ তাই তাই তাই। ছেলে মেয়েদের সৎসঙ্গগুলোতে অ্যাটেন্ড করাতে হবে, ছেলে মেয়েদের ডিপি ওয়ার্কসে ছাপিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের এগিয়ে দিতে হবে এই কর্মযজ্ঞে। তাহলে আমাদের এই যতগুলো কথা বললাম এরকম দিনগুলো আসবে না, আর তাদের দিয়ে একদিন বৃহত্তর কাজ হবে। একদিন এক দাদা আত্মীয়দেরকে নিবেদন করছেন যে আগে আমার স্বামীকে আমার শ্বশুর বাড়ির লোক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তাকে কিছুই দেয়নি দাদা মাটি, এটা বলছেন, নিবেদন করছেন। আমি পাশে বসে, আত্মীয়দেব বলছেন কিচ্ছু দেয়নি? বলে না, আমার এক ফোঁটা সম্পত্তি দেয়নি, সমস্ত সম্পত্তি অন্য ছেলেকে লিখে দিয়েছে। আত্মীয়দেব বলছেন আচ্ছা আপনি তো ওনার সাথে ঘর সংসার করেছেন, আপনার স্বামী সুপুত্র না কুপুত্র? বলছে না না, ও খুব ভালো মানুষ। বলছে আমি তা বলছি না, ও সুপুত্র না কুপুত্র? তিনি বলছেন অবশ্যই সুপুত্র। বলছে শুনুন, সুপুত্র হলে তাকে সম্পত্তি না দিয়ে গেলেও কোনো ক্ষতি নেই। সুপুত্রকে সম্পত্তি দিতে হয় না, সে নিজেই সম্পত্তি করে নেয়, বাঁচার আরোহণটা নিজেই করে নিতে পারে। আর যদি কুপুত্র হয়, তাকে আপনি যতই সম্পত্তি দেন, সে ইহকালেই সমস্ত সম্পত্তি শেষ করে দিবে। মাটি আনন্দে ভরে গেল, মন তৃপ্তি হয়ে গেল। বলে আপনি কি চান? বলে আর কিচ্ছু চাই না, আপনার কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম, আমার আর কিচ্ছু চাই না। তাহলে এই হচ্ছে কথা। এই যে কথাগুলো, এই যে বাণীগুলো, এই যে তার সমস্ত কথাগুলো সেখানে গেলে শোনা যায়, সেখানে সঙ্গ করলে বোঝা যায়। তাহলে সুপুত্রর যে সম্পত্তি লাগে না, সুপুত্র সম্পত্তি তৈরি করে নিতে পারে, এটি আমার কাছে সেদিন একটি বড় জ্ঞান হয়েছিল। আমি বড় জ্ঞানে লব্ধ করেছিলাম। শুধু কি তাই, প্রচুর প্রচুর এরকম ছোট 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 নিবেদনের মধ্যে যে কত ঘটনা উঠে আসে সেটি ভাজা যায় না। এই যে আমরা কোর্টে কি করি, চোর চুরি টুরি করলে সবাইকে একদম জেলে ভরার জন্য ব্যস্ত হয়ে যায়, পাশাপাশি কারো বাড়ির সাথে ক্যাচাল, এর বিরুদ্ধে কি করব, কি করে কেস করব, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। একবার একটা অদ্ভুত পড়া পড়লাম, দেওঘরে খুব চুরি হচ্ছে, এত চুরি আটকানো যাচ্ছে না। দেওঘরে ঠিক নয়, আশ্রমে বলা হয়েছিল, আশ্রমে খুব চুরি হচ্ছিল, এত চুরি থামানো যাচ্ছে না, কি করা যাবে? ঠাকুর থাকাকালীন, আমার মনে হয় দেওঘরে। তো এই অবস্থায় এক সময় চোরকে ধরা গেল। ধরা গেল, সবাই যারা ধরলেন তারা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন যে এইবারে ঠাকুর খুব একে বকবে। ধরে নিয়ে যাওয়া হলো ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন কই রে কই, আরে আমি দেখতে চাই, নিয়ে আয়। তো চোরকে নিয়ে যাওয়া হলো, যারা ধরলো তারা একদম বাহবা নিয়ে যাচ্ছে যে এতদিনের চোর ধরা পড়লো। ঠাকুর দেখে বলছেন ওহো, এ চুরি করছে, আহারে আহা, এই তোরা যারা ধরে এনেছিস, ওর দেখ ওর কিসের অভাব, কেন ও চুরি করে, কি করলে ও আর চুরি করবে না, তোরা সেটা নিবারণ কর, যা যারে যা, ওর কি লাগে, ওর চাল ডাল নুন তেল কি দরকার সেটা তোরা ব্যবস্থা করে দে, আর ও যাতে আর চুরি না করে সেটা তোরা দেখ। এই হচ্ছে আমার পরম দয়াল পরম ঠাকুর। ঠিক একইভাবে একই ধারায় পরম পূজ্যবাদ আচার্যদেবকে আমি দেখেছি। আমার সৌভাগ্য হয়নি আচার্যদেব শ্রী দাদা, আমার সৌভাগ্য হয়েছে আচার্যদেব শ্রী দাদাকে দেখার, বর্দাকে দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আচার্যদেব শ্রী দাদারও দেখেছি সেই ভুবন ভোলানো মন, ভুবন ভোলানো প্রেম এবং তার দৃষ্টি। তেমনি ভাবে পরম পূজ্যবাদ আচার্যদেব বর্তমান যুগের সাথে একটু সঙ্গ করার সুযোগ হয়েছে, সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে, তাকেও দেখেছি কিরকম প্রেম, কিরকম তার দৃষ্টি, কিরকম মানুষকে রেকটিফিকেশন করার তার চেষ্টা। আমি কিছুদিন আগে নিবেদন করলাম যে আগে আমাদের সৎসঙ্গ ঠাকুরবাড়ি দার্জিলিং একজন কর্মী আছেন, আমারই খুব ক্লোজ বন্ধু সমতুল্য, একটু বয়সে ছোট হলেও বন্ধু সমতুল্য, আমার তার বাড়িতে খুব ভালো লাগে যেতে। ওই ছেলেটি 10টি মানুষের কাজ একা করতে পারে বলে আমার বিশ্বাস, এত ব্রেন তার, এত শক্তি, কিন্তু এত অলস আর এত ঘুম কাতুরে যে আমি তার বাড়িতে গিয়ে বসে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর কখনো ঘুম থেকে উঠে মুখ চোখ ভার করে থাকে, তাকে ইষ্ট কাজে বার করাই যায় না। কিন্তু আমি জানি যে সে আবার একটি মানুষ যদি জেগে যায়, যখন কাজ শুরু করে 10টা ছেলের কাজ একাই করে দিতে পারে। আমি তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমি বুঝতে পারছি না এটা ইষ্ট কর্ম নাকি ইষ্ট কর্ম না, তাকে ছেড়ে দেবো না তাকে এইভাবে ধরে রাখবো, আমার বিরক্তিও আসছে মাঝে মধ্যে।
আচার্যদেব মুচকি এসে বললেন, শোন, যেদিন ও বুঝতে পারবে যে সে 10টি মানুষের কাজ একা করতে পারে, সেদিন একটি আত্মার সাথে পরমাত্মার মিলন হবে। আর তোর যদি বলিস ইষ্টকর্ম কি, তুই যদি তাকে জাগরিত করে ওকে বুঝাতে পারিস যে তুমি 10টা মানুষের কাজ একা করতে পারো, আর সে যদি সেই কর্মে উঠিয়ে দাঁড়িয়ে লেগে পড়তে পারে, তাহলে তুইও একটা আত্মার সাথে পরমাত্মার মিলন করে দিলি। তার মানে তাকে ছাড়া যাবে না, তার মানে তাকে বুঝিয়ে দিতে হবে সে কর্মী, তার মানে তাকে বুঝিয়ে দিতে হবে কোনোভাবে, ভালোবাসার ছলে হোক, যে করে হোক, যে ভাই ঘুমটা তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে ঘুমানো, না ঘুমানোটাও ঈশ্বরের আশীর্বাদ, সে আশীর্বাদকে কেন্দ্র করে তোমাকে ভাই ঝাঁপিয়ে পড়তে পারে হবে। তিনি কাউকে ছাড়তে চান না, কাউকে না, কোনোভাবে না। একজন ভাই বা দাদা, সে কোনো কারণে ঠাকুরের একটা অর্ঘ্য তার কাছে রেখে দিয়েছিল, আমার কাছে খবর আসলো, আমি সেই দীর্ঘ মানে বলে বুঝিয়ে টুঝিয়ে প্রায় অনেকদিন পরে আচার্যদের কাছে নিয়ে গেলাম, বছর 5 পর, যে অর্ঘ্যটা তুমি দিয়ে দাও। তো সেও রাজি হলো, সে তারপর নিয়ে যাওয়া হলো। তো আমি বুঝতে পারছিলাম যে আজকে হয়তো তাকে, যে আচার্যদেব তিনি যখন কিছু বলেন বা ধমক দিলেও সেটা আশীর্বাদ স্বরূপ। তা আমি বুঝতে পারলাম যে এই মানুষটা কে, তো আমি কথা দিলাম বাড়িতে যে চলো তোমাকে বকা টকা কিচ্ছু দিবে না, হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাচ্ছি চলো। সেইভাবে নিয়ে যায়। প্রার্থনার পরে পরেই আচার্যদেব যখন যাচ্ছেন, আমিও সাথে সাথে গিয়ে বললাম যে আগে উনি এসেছেন। তো বলছে, হ্যাঁ, কই এতদিন রাখলো কেন টাকাটাও, একটা উৎসবের টাকা। তো আমি তখন বললাম যে আগে এনেছে সম্পূর্ণটাই প্রায়। তো আমি উনাকে বললাম যে দেখো, তুমি তো ঠাকুরের কাজ করো, আর আমরা কেউ চাই না তুমি ঠাকুর থেকে বিচ্যুত হও, তোমাকে দেখবে আজকে কোনো বকা দিবে না। আগে আমি বলেছি এরকম। এই যে বলা, এই যে আমি একজন ছোট্ট মানুষ, এত ক্ষুদ্র থেকে অতীব ক্ষুদ্র, কিন্তু আমি যে একজনকে কথা দিয়েছি তোমাকে বকা দিবে না। আপনারা জানেন যখন নাটমণ্ডপে প্রণাম করে অর্ঘ্যটা দেওয়া হলো, শুধু জিজ্ঞেস করলেন এতদিন কোথায় ছিল এটি। এইভাবে রাখাটা ঠিক না বলেই তিনি তাকে কিন্তু বললেন যে তুমি যে 5 বছর পিছিয়ে গেলে, এই যে 5 বছর ধরে যে তুমি দেওঘরে আসলে না, এখানে আসলে না, তুমি কতদূর পিছিয়ে গেছো বুঝতে পারলে? এইভাবে পিছতে নেই, এগিয়ে যেতে হয় ঠাকুরের কর্মে। এই অর্ঘ্যটা কোডে জমা দে, একটু কোডে জমা দেওয়া হলো। তো তিনি কাউকে ছাড়তে চান না। তিনি যেহেতু কাউকে ছাড়তে চান না, তিনি একটি ওয়ার্কস দিয়েছেন, ডিপি ওয়ার্কস। যারা বিচ্যুত হয়েছে, যারা কোনো কারণে ঠাকুর থেকে দূরে চলে গেছে, তাদেরকে যুক্ত করে দিতে। তো এই কাজ আমরা করব না? এই কাজের মধ্যে দিয়ে কি হয়, বহু মানুষের বাড়িতে যাওয়া যাচ্ছে, বহু মানুষের কান্না ভেসে আসছে, বহু মায়েরা কাঁদছে, ছেলে মেয়েদের মানুষ করতে পারছি না, ছেলে একদিকে, মেয়ে একদিকে, বৌমা একদিকে। এই যে তখন নিজেদের অবস্থার কথা বোঝা যায়, আমি কোন অবস্থায় আছি বোঝা যায়, আমি কেমন ভালো আছি বোঝা যায়। আর তাদেরকেও ঈশ্বরের কথা বলে তাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে আনা যায়। এটি কাজ। এটি কাজ ছাড়া অন্যান্য মন্দির তৈরি, মন্দির মেনটেনেন্স, অমুক তমুক হাবি জাবি সমস্ত কিছু থাকবে, কিন্তু এখন যেটা কাজ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। যে সময় যে কাজ আছেন, সেই কাজটিকেই কিন্তু প্রাধান্য দেওয়া উচিত আমাদের। আর দিলে কি হবে, পরম মঙ্গলের অধিকারী হব। আমি ছোট্ট আর দুটো ঘটনা বলে শেষ করছি। আমি যে এই যে দাঁড়িয়ে কথা বলছি না এখন, এটি আমার নেক্সট জীবন, দ্বিতীয় জীবন পাওয়া। জানেন কিভাবে পাওয়া? আমার 3বার অপারেশন হয়েছিল, ভুল অপারেশন হয়েছিল শিলিগুড়িতে। ছোট্ট একটি হার্নিয়ার অপারেশন করতে গিয়ে ওরা আমার এমন একটি নার্ভ ফার্ভ কেটে দিয়ে যা আমার দশা করলো, সেটা ভাবা না। আমার 3 বছর ধরে পুঁজ পড়ছে, জায়গাটা পচে যাচ্ছে পায়ে। হার্নিয়া মানে নিচের ইগোইনাল হার্নিয়া বলে সেটিকে। খুব একটু বাজে অবস্থায়, বাজে জায়গায়, একটি আমাদের ইন্টারনাল জায়গায় আমার সে গোপন অঙ্গের এক জায়গায় সেই হার্নিয়ার অপারেশন করতে গিয়ে এরা তাই করলেন। আমি নিরুপায় হয়ে আচার্যদেবের কাছে গেলাম। তিনি যেতেই আমাকে অধৈর্য পাঞ্জা দিয়ে দার্জিলিং মন্দিরটা রেনোভেশনের দায়িত্ব দিলেন। আমি গেলাম আমার শরীরের অসুস্থতা নিয়ে, তিনি আমাকে কর্মী বানালেন। যাই হোক, আমি না বলে দার্জিলিং মন্দিরে কাজ করলাম, কাজ করা শুরু করলাম এই অসুস্থ শরীর নিয়ে। করে 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 যখন মোটামুটি একটা হলো, তারপরে আমি গিয়ে আবারও বললাম যে আগে আমার এই পুঁজ বেরোচ্ছে, হ্যাঁ এখনো পুঁজ বেরোচ্ছে। তুই এক কাজ কর, আগের বার কোথায় অপারেশন করলি আমি বললাম। তারপর বললাম শোন, তুই এইবার আবার চেন্নাইয়ে যা, অ্যাপেলোতে। অ্যাপেলো তো ওই একবার প্রথমবার অপারেশনটা ভুল করেছে ওরা, চেন্নাইয়ের অ্যাপেলো। তারপরে আবারও তিনি বললাম আগে কদিন পরে উৎসবটার পরে যাই। বলে না, উৎসবের পরে না, তোকে এখনই যেতে হবে। আমরা ছুটে গেলাম। আপনি জানেন 1 মাস ছিলাম, 2-3জন ডক্টর, অ্যাপেলের মতন ডাক্তার, তারা ওই জায়গাটা পৌঁছে গেছে আমার, তারা এক্সামাইন করে ওরা ক্যান্সার ডিটেক্টের মতন বলছে, প্রকাশ করছে না, শুধু জিজ্ঞেস করে তোমার কজন ছেলে মেয়ে। আমার একটাই ছেলে, খুব ছোট, 3 বছর 3.5 বছর বয়স তখন তার। আগে 3.5-4 বছর বয়স। আর বাড়িতে কজন আছে, তো আমি বুঝতে পারতাম উনি কি বলতে যাচ্ছেন।
শুধু জানেন কি, আমরা যখন হাসপাতালে যেতাম, আমি আর আমার সাথে একজন অথচ এক যাজক কর্মী ডক্টর শ্যামল দাসদা ছিলেন, অনেকজন ছিলেন আপনারা। উনি আমাকে অনেক সাহায্য করেছেন সেই সময়। আমরা ধুতি পাঞ্জাবি পরে যেতাম। আমার যেহেতু অপারেশন আরেকটা ওখানে হয়েছে, তো আমি পড়তে পারতাম না, তবুও সাদা জামা ও ধুতি পাঞ্জাবি পরে যেত, আমাদের তারা ডাকতো হোয়াইট ম্যান করে। এই প্রসেস শুরু করলো। আরেকবার অপারেশন হলো। অপারেশন হওয়ার পর যে তারা ডিটেক্ট করলো পড়েছিল প্রথমে ক্যান্সার ফ্যান্সার হাবিজাবি, সেগুলো সব 1 মাসের মধ্যে উড়ে গেল। আমি নতুন জীবন পেলাম। নতুন জীবন পেয়ে যখন আচার্যকে প্রণাম করতে গেলাম, তো তিনি তখন বলেন, কিরে কি খবর? আলাম আগে এখন ভালো আছি। যাক, বাঁচা গেল। বাঁচা গেল অর্থাৎ আমি মরেই গেছিলাম, তিনি আমাকে দয়া করে বাঁচালেন। এই যে কথা বলছি না, তিনি আমার দ্বিতীয় জীবন পাওয়া। তো এরকম ঘটনা ঘটে, এরকম মিরাকেল ঘটে, কোনো কোনো ভাগ্যবানের জীবনে এরকম হয়। আমি নিজে উপলব্ধি করেছি যে আমি মরা মানুষ। ওরা যখন পরবর্তীকালে রিপোর্ট আসলো ক্যান্সার ফ্যান্সার কিচ্ছু না, নেই, ওরা অবাক হচ্ছে যে আমাদের আগের রিপোর্টটা অন্য কথা বলছে, 1 মাস পরের রিপোর্টটা আলাদা কথা বলছে। বলছে ইউ আর দ্য লাকি ম্যান, হোয়াইট ম্যান, ইউ আর দ্য ভেরি লাকি পার্সন। আর আমি এসেছি এখানে প্রভুর আশীর্বাদে, আমি এসেছি এখানে পরম দয়ালের আশীর্বাদে। তিনি সব পারেন দাদারা মায়েরা। পূজ্যপদ অবিন দাদা এই ফেব্রুয়ারির 1 তারিখে আহ আসার পর, জানুয়ারির 1 তারিখে আসার পর বোধহয়, তিনি জানুয়ারিতে এসেছিলেন। আসার পর জানুয়ারি কি ফেব্রুয়ারি, যাই হোক, তিনি আসার পর আমাকে বলছিলেন 1 মাস আমি যাতে অন্তত কোর্টে না যাই, আমি যাতে ঠাকুরের কাজ করি, ডিপি ওয়ার্কস এর কাজ করি। দীপক দা, আমি যাতে এই 1 মাস আপনাকে কোর্টে যাই না যেতে দেখি। আগে ফেব্রুয়ারিতেই এসেছিলেন, ফেব্রুয়ারির 1 তারিখে এসেছিলেন। আমাকে মার্চ অব্দি বলেছিল যে 4 তারিখ যাতে আমি কোর্ট অব্দি না যেতে পারি। আমাকে বিশেষ কারণে আমি ডিপি ওয়ার্কস গুলো করছি। তো আমি ভাবছি 1 মাস কোর্টে যাব না তো কি হবে। তো অনেকজন চিন্তা করছে, কিন্তু আমি চিন্তা করছি। আপনারা জানেন, 1 মাস কোর্টে না গিয়েও আমার এই 1 মাস চেম্বারে বসে কিছু সময় চেম্বারে দিয়ে যা উপার্জন হয়েছে, সেটা মানে আমার ইতিহাসে নেই যে আমি 12 বছর চেম্বার করে কোর্ট করে পরিশ্রম করে যা টাকা উপার্জন করেছি, কোনো মাসের হিসাবে যদি দেখা যায়, এই 1 মাস কোর্ট না গিয়ে চেম্বারেই দেখেছি তার অধিক 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 অত্যাধিক উপার্জন হয়েছে। এটা হচ্ছে তার দয়ায়। তিনি বললে এগুলো হয়, তিনি আশীর্বাদ করলে এগুলো হয়। তাই জন্য এখন যেটা আশীর্বাদ, সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস এর কাজ, ঝাঁপিয়ে পড়ার কাজ, ভালো মানুষ তৈরি করার কাজ, ছেলে মেয়েদের আগিয়ে দেওয়ার কাজ, আর যারা হারিয়ে গেছে যে সমস্ত সন্তানরা, তাদের সাথে একত্রিত করে দেওয়ার কাজ। ভয় নেই। আচার্যদেব একটি কথা বলেছিলেন যে, শুনুন, আমি যদি মোক্ষম ধামে যাই, আমার হাত ধরে যারা থাকবে তাদেরও আমি মোক্ষম ধামে নিয়ে যাব। তাহলে এত অ্যাসুরেন্স, এত ডিপ ভালোবাসা, এত ডিপ কথা কজন বলতে পারেন যে আমি যদি মোক্ষম ধামে যাই, আমার হাত ধরে যারা থাকবে তাদেরও আমি মোক্ষম ধামে নিয়ে যাব। আমরা তার হাত ধরে আছি, আমরা মোক্ষম ধামে যাব। তিনি সব পারেন দাদা, তিনি সব পারেন, আর আমরা সব পেয়েছি রে তার দয়ায়। জয় গুরু। সবাই ভালো থাকবেন। প্রত্যেককে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুর রাঙ্গাচরণে। আবারও পুনরায় বলছি, ছেলে মেয়েদের, ইয়াংদের ঠাকুর কেন্দ্রিক করে তুলুন। জয় গুরু। আরো শুনতে ইচ্ছা করছিল। জয় গুরু। যে ইষ্ট প্রসঙ্গ করলেন, দার্জিলিং সৎসং ঠাকুর বাড়ি থেকে অশেষ শ্রদ্ধেয় অ্যাডভোকেট অদূর্য পাঞ্জাদারি শ্রদ্ধেয় দীপক কুমার সিংহ দাদা এই ইষ্ট প্রসঙ্গ করলেন। আপনারা তো শুনলেন বাস্তব কথা, যে বাস্তব কথা আমরা চোখে দেখছি কিন্তু দেখেও দেখছি না, কিন্তু তিনি তুলে ধরলেন এই ডিপি সে বিষয় নিয়ে আলোচনা করলেন, সুন্দরভাবে আলোচনা করলেন। দাদা, আপনি একজন আপনি খোলা আছে, আপনি একটু বন্ধ করুন, আপনি মিউট করুন দাদা, খুব ভালো হয়। অরিন্দম শাহ, এই তো শালা খুব হারামি। দীপক দা, তোমার ওটা বন্ধ করো। হ্যাঁ, সদয় দাদা খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ, বাস্তবমুখী ইষ্ট প্রসঙ্গ করলেন আমাদের সদ্য
দীপক কুমার সিনহা দাদা, দার্জিলিং সৎসঙ্গ ঠাকুর বাড়ি থেকে ঐতিহ্য পাবনাদারি অ্যাডভোকেট দীপক কুমার সিনহা দাদা বাস্তবমুখী ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে ডিপি ওয়ার্কের কথা বললেন।